করি ওনার মূল্যবান মতামত দেওয়ার জন্য অনুরোধ করছি। গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আয়োজিত আজকের এই আলোচনা সভা চমৎকার বিষয় ঠিক করেছেন। গণতান্ত্রিক রাষ্ট্রের বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বিরোধ শুরু হওয়ার পর ইতিমধ্যেই আমার পূর্ববর্তী বক্তা বিশিষ্ট স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ, আমাদের সাংবাদিকতা জগতের অত্যন্ত উজ্জ্বল নক্ষত্র বাসস প্রধান জনাব মাহবুব মোর্শেদ, আরেকজন বরিষ্ঠ সাংবাদিক মঞ্জুর ইসলাম সাহেব আলোচনা করেছেন। আমি কথাগুলোর দ্বিরুক্তি করব না, অনেকক্ষণ ধরে আপনার আলোচনা শুনছেন। আমাদের বাংলাদেশের যে কয়েকজন আদর্শবাদী নেতা এখনো আদর্শকে ধারণ করে জনগণের লড়াই সংগ্রাম পরিচালনা করছে, তাদের অন্যতম প্রাণ পুরুষ বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হককে অভিনন্দন। আজকে যারা আয়োজন করেছেন এবং যে বক্তব্য লিখেছেন জনাব শেখ আব্দুল নূর আহ্বায়ক এবং বাবর চৌধুরী সাহেব সদস্য সচিব গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই যে খুব সাহসী একটা বিষয় আপনারা চয়েস করেছেন। গণতান্ত্রিক রাষ্ট্রের বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বিরোধ শুরু হওয়ার পর। আমি খুব মোটা দাগে অল্পক্ষণে বলে আমার বক্তব্য শেষ করব। পতিত পলায়নকৃত ফ্যাসিস্ট শেখ হাসিনা তার ন্যারেটিভটা কি ছিল? সে এতদিন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে এবং ভারত সহ সবাইকে বুঝিয়েছে যে আমি যদি যতক্ষণ থাকবো ততক্ষণ বাংলাদেশে মুক্তিযুদ্ধ থাকবে, ততক্ষণ বাংলাদেশে সব ধর্মের মানুষের অধিকার থাকবে। আমি যখনই থাকবো না তখন মুক্তিযুদ্ধ থাকবে না, আমি যখন থাকবো না তখন এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হবে, হানাহানি হবে। এবং এই বৈশিষ্ট্যগুলো দিয়েই সে এই দীর্ঘদিন যে 15 বছর ভারতের সহায়তা নিয়ে, ভারতকে সবকিছু দান করে, তার ভাষাতেই আমি যা দিয়েছি ভারত জীবনে ভুলবে না, ভারত ভোলেনি, তাকে রেখেছে এবং তাকে একজন পলায়নকৃত পতিত স্বৈরাচারকে, ফ্যাসিস্টকে শুধু রাখেনি, বিভিন্ন বিশ্বে বিভিন্ন জায়গায় বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিচ্ছে অনলাইনে। আজকেও বোধহয় আজকে যুক্তরাজ্যে আমি গতকাল দেখলাম যে এত নির্লজ্জ এই পুরাতন, সবচেয়ে অন্যতম পুরাতন এই রাজনৈতিক দলটি, যাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো সেই দলটি ইংল্যান্ড শাখায়, সেখানে নাকি সভ্য দেশে থাকলেও তো মানুষজন একটু সভ্য হওয়ার কথা দেখে। তো সেইখানে তারা অনুষ্ঠানে লিখেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি প্রধান অতিথি। এই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের এখন পর্যন্ত। সেরকম একটা পরিস্থিতিতে আমাদেরকে খুবই সচেতন ভাবে আমরা যেন ভুলেও আবেগে আওয়ামী লীগের ফাঁদা পাতে পা না দিই। আমার খুব কানে একটা কথা খুব বাজে, যখন মাঝে মাঝে আমি শুনি আমাদের অনেক বন্ধুর কাছ থেকে, হ্যাঁ 90% মানুষের দেশ, মুসলমান দেশে মুসলমান কথা বলবে না। অবশ্যই বলবে, এর সঙ্গে 90% যুক্ত করার কি আছে? এখানে যে 1% যে ধর্মের মানুষ, তারও কথা বলার অধিকার। কাজে আমাদের এই বেসিক মৌলিক জায়গাগুলোতে আমাদেরকে ঐক্যমত থাকতে হবে, দ্বিমত থাকবেই। আমি তো বলি যে 5ই আগস্টে এবং জুলাই বিপ্লবের দুইটি বার্তা বাংলাদেশের রাজনৈতিক ক্লাসকে দিয়েছে এই জুলাই গণঅভ্যুত্থান। একটি হচ্ছে আওয়ামী লীগ 14 দল এবং জাতীয় পার্টির এক অংশকে, যে তোমরা যত শক্তিশালী হও, যত ক্ষমতাবান হও, জনগণের জাগরণ বা বাংলাদেশের মালিক যারা, তাদের জাগরণ হলে তোমাদের ক্ষমতা তপ্তে তাউসের মতো উড়ে যায় এবং পালানো। আপনি দেখেছেন কি? আমার তো বিশ্বাস যে গিনিস বুকে নাম লেখা থাকবে এবারকার পালানো। প্রধানমন্ত্রী পলায়ন, মন্ত্রিসভা পলায়ন, 300 এমপি পলায়ন, বাংলাদেশের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতি, ইভেন হাইকোর্টেরও অনেক বিচারপতি পলায়ন, অ্যাটর্নি জেনারেল পলায়ন, বিভিন্ন থানা কমিটি, উপজেলা কমিটি, বুদ্ধিজীবী, সাংবাদিক, ব্যাংকের এমডি, আমলা, এমনকি 5ই আগস্টে পবিত্র জোহরের নামাজ পড়ার সময় বাইতুল মুকাররমের মুসল্লিরা খতিবকে খুঁজে পায় না,
যে নামাজের ইমামতি করবে, খতিব পর্যন্ত পালিয়েছে। এত নির্লজ্জ পালানোর পরও তারা যে কথা বলে, আমি আমাদের জননেতা কমরেড সাইফুল ভাই আছেন, আমাদের সবার অত্যন্ত প্রিয় মানুষ। আমাদের রাজনীতিবিদরাও অনেক সময় অনেক কথা আমি কনফিউজ হয়ে যাই। সাইফুল ভাইয়ের কথা বলছি না, অন্যান্য দলগুলো। হ্যাঁ, আওয়ামী লীগ রাজনীতি করুক, আমরা ব্যান্ড করার কে? আওয়ামী লীগ, আপনার কোনো কিছু করার দরকার নেই। আজকে যেটা এই সরকারের সবচেয়ে বড় দুর্বলতা মনে হয় আমার, সিদ্ধান্ত গ্রহণে স্থবিরতা। আপনি আওয়ামী লীগের বিচার শুরু করেন, বিচার বলতে আমি বলছি না জোর করে ধরে এনে আগেকার মতো গ্রেফতার করে রিমান্ডে। আজকে 4 মাস হয়ে গেল, আপনি যার যেটা ভালো সেটা নেন। 111-এর পরে তো 3 দিনের মধ্যে আপনাদের মনে থাকবে দুদকের সংস্কার হয়েছিল, দুদকের চেয়ারম্যান হয়েছিল হাসান মসুদ। প্রথম দিনই বলেছিল আরেকজন আব্দুল মতিন, আমরা চুনোপুটির ব্যবসা করব না। এবং এটা তো অস্বীকার করতে পারবেন না যে বাংলাদেশের প্রথম 111-ই আমরা দেখেছি সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা কর্মীরা, নেতারা, ব্যবসায়ীরা গ্রেফতার হয়েছে। পরে বিচার নানা কারণে হয়নি, সেটি আরেকটা ব্যর্থতা, আরেক আলোচনা। আপনি আজ 4 মাস হলো দুদকের একটা চেয়ারম্যান আর 3 জন কমিশনার নিয়োগ দিতে পারলেন না। আজকে বাবু ভাই ভালো বলতে পারবেন, এত সিনিয়র সাংবাদিক, আজকে কয়েক সাংবাদিকের অ্যাকাউন্টে দেখলাম 132 কোটি টাকা আছে, তার 120 কোটি টাকা তুলে নিয়েছে। আপনার তো তাকে ধরে আবার বাসায় দিয়ে আসা, এগুলো করার তো দরকার নেই। আপনি তাকে দুদক আইনে নোটিশ দেন যে ম্যাডাম আপনি কিভাবে এত টাকার মালিক হলেন। আপনি এরকম আওয়ামী লীগের জেলা, উপজেলা সব পর্যায়ে নেতাদের দেন, থানা নেতাদের দেন। আপনি ঠিক মতো বিচার প্রক্রিয়া শুরু করলে লুটপাটের, অর্থ পাচারের, রাজনৈতিক প্রতিহিংসা, খুনের, হত্যা, নারী নির্যাতনের, আপনি তো আওয়ামী লীগে তো পুরা জেলা কমিটি করাই কঠিন হবে। কাজে এই বিচারের কাজগুলো আপনার করতে হবে। ডক্টর তোফায়েল আহমেদ সাহেব থাকলে ভালো হতো। আমরা কেউই অস্থির হচ্ছি না, যারা হচ্ছেন তারা কেউ অস্থির হবেনি। কেউ রাজনৈতিক দল তো একটা তো প্রক্রিয়া আছে। আমরা দেখেন, আপনারাই লিখেছেন খুব চমৎকার করে, আমি যেন বিরক্তি করি না, যে 71-এ আমাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে, 71-এ আমার স্মৃতিতে নেই আমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম, কিন্তু 90-ই আমার জীবনের প্রথম সফল আন্দোলনে শরীর হওয়া সৌভাগ্য। এই প্রেস ক্লাব থেকে, সাইফুল ভাই মনে থাকার কথা, এই প্রেস ক্লাবে 7 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত আপনারা যারা ওই সময় ছিলেন, আপনার 12 দিন ব্যাপী বিজয় উৎসব পালন হয়েছিল। সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই ওয়াদা করেছিল যে আর যাই হোক রাজাকারদের মতো এবার আর এরশাদের কাউকে নেওয়া হবে না। আমরা এটা ধরে রাখি। 96-তে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করেছে জাতীয় পার্টিকে নিয়ে, 99 সালে বিএনপি ঐক্য করেছে জাতীয় পার্টির সঙ্গে। কাজী বাংলাদেশের মানুষ কেন সংস্কারের বিষয় এই সরকারের কাছেই বেশি দাবি করে? কারণ আমাদের পূর্ব অভিজ্ঞতা খুব নির্মম। আমরা 90-এর পরে যেটুকু সংস্কার চেয়েছিলাম, আরেকটা কথা অনেকেই বলেন না, আমরা যারা তখন সর্বদলীয় ছাত্র ঐক্য করেছিলাম, এখন দেখলাম মাঝে মাঝে আলোচনা করে, যদিও সর্বদলীয় ছাত্র ঐক্যের প্রায় সকল নেতাই এক দলে জয়েন করায় ওইটা তাদের জন্য সুবিধা হয়েছে, কিন্তু তখন বিভিন্ন সংগঠনে ছিল। মানে আমি বলছি ছাত্র ঐক্যের সব ছাত্র সংগঠনের তদানীন্তন সভাপতিরাই এখন একটা দলে গিয়ে জয়েন করেছে, তো সেটি আলাদা কথা। সর্বদলীয় ছাত্র ঐক্যের যে 10 দফা ছিল, যারা সাংবাদিক বন্ধুরা, আমি আমার ভাই মাহবুবকে অনুরোধ করবো যে এগুলো মাঝে মাঝে রিপোর্ট বের করার, যে সেই দিন যদি পরবর্তী সরকার 3 জোটের রূপরেখা এবং ছাত্র ঐক্যের 10 দফার 25% পালন করত, তাহলেও আমাদের আজকে এই দুরবস্থা হতো না। যেটা আমি বলছিলাম যে এবারকার গণঅভ্যুত্থান আরেকটা ইঙ্গিত দিয়েছে, না পরিষ্কার বলেছে লাউড এন্ড ক্লিয়ারলি, যে আমরা কোনো ব্যানারে নামলাম না। 28 অক্টোবর অনেক বড় সমাবেশ সমস্ত দল করেছিল, কিন্তু ব্যাপক জনগণ সেদিন নামেনি 28 অক্টোবর 2023। কিন্তু এবারকার আপনার সেই উদ্ধৃতিগুলো বলেন, আমার সেই বোনের উদ্ধৃতি, সামনে স্বাধীনতা পিছনে পুলিশ, আমি স্বাধীনতা বেছে নিলাম। কিংবা ধরেন উত্তরার সেই কাঁঠাল বিক্রেতা আমার বোন, যে দিনে 3টা কাঁঠাল বিক্রি করে সংসার চালায়, 3-4 দিন তার বাড়িতে চুলো জ্বলেনি, সে বলেছে না হোক আমরা না খেয়ে থাকবো, তবু আমি আমার ছেলে মেয়েদের কাঁঠাল খাওয়াচ্ছি। যে কাঁঠালের কোয়া বের করে পলিথিন ব্যাগে ব্যাগে ছোট ছোট করে ওই মহিলা ছুটে বেরিয়েছে। সে তো আর অ্যাডভাইজারও হতে চায় না, সে এমপি হতে চায় না, সে কি চায়?
সে কি চায় ক্ষমতার পালা বদল, সে চায় রাষ্ট্র যাতে মিনিমাম গণতান্ত্রিক হয়, যাতে সবার কথা হয়। এবং আমাদের আরো একটা আপনার প্রবলেম আছে এ প্রসঙ্গে। আমি আপনার বিখ্যাত ভারতের দলিত নেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের একটা উদ্ধৃতি দিতে চাই। উনি বলেছিলেন, ভারতের সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান, যে গণতন্ত্রের পতন শুরু হয় তখন যখন রাজনৈতিক দলের নেতা কর্মীরা তাদের সর্বোচ্চ নেতৃত্বকে ভালোবাসা সম্মানের পরিবর্তে পূজা শুরু করে, প্রভু মনে করে, দেবদেবী মনে করে, কদম বুচিবার সালাম করে। সেখান থেকে পতন শুরু হয়। আমাদের রাজনৈতিক নেতা কর্মীদের বড় বড় দলগুলোর এখনো তো তারা কোনো নেতাকে প্রশ্ন করা শিখেছে বলে আমার মনে হয় না। এবং আমি শেষ করে দেই, বেশিক্ষণ নেব না। আপনি ছবি সরানোয়, শেখ হাসিনার ছবি ভাঙায়, বঙ্গবন্ধুর ছবি সরায় আপনি শান্তি পেতে পারেন, কিন্তু ফ্যাসিবাদের বৈশিষ্ট্যগুলোকে যদি না সরান বারবার ফিরে আসবে। ফ্যাসিবাদের বৈশিষ্ট্য কি? একটা কাল্ট ফিগার, অর্থাৎ এক নেতাই সব, এক নেতার নেতৃত্বেই সব হয়েছে। আরেকটা নেতা যিনি সব, যার মাথা থেকে সব বুদ্ধি আসে, যেই সবকিছু বুঝতে পারে। আরেকটা হচ্ছে মিডিয়া অনুগত, বিচার বিভাগ অনুগত, আর সমস্ত পেশাজীবী সংগঠন, সমস্ত পেশা, অর্থাৎ ঝাড়ুদার কমিটি থেকে শুরু করে সুপ্রিম কোর্ট বার কমিটি, প্রেস ক্লাব সহ ডাক্তারদের সংগঠন, ইঞ্জিনিয়ারদের সংগঠন, সব আমার অনুগত হতে হবে। আমার পায়ের কাছে গিয়ে মিউ করবে, আমি এখান থেকে ডেনোমিনেশন দেব। স্বাধীনভাবে কোনো সংগঠনকে দাঁড়াতে দেয় না ফ্যাসিবাদ। আমরা যেন সেই বৈশিষ্ট্য থেকে বেরিয়ে আসি। এই জন্যই আজকের এই আলোচনা অত্যন্ত যৌক্তিক। আমি অনুরোধ করব এই সংগঠনকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আপনারা এগুলো প্রোগ্রাম আরো করেন, আমি খোলা মনে আমন্ত্রণ জানাই আপনাদের। আপনারা একদিন সময় দেন, আমাদের সুপ্রিম কোর্ট বারে গিয়ে আপনারা আইনজীবীদের সঙ্গে আলোচনা করেন বিচার বিভাগ তো কিভাবে স্বাধীন করা যায়, স্বাধীন রাখা যায়। আমি সবশেষে একটা কথা বলি, আপনার আমরা ইতিহাসে পড়েছি মুক্তিযুদ্ধের সময় খন্দকার মুস্তাক, সে আমি আমার শ্রদ্ধেয় সিনিয়র ব্যারিস্টার আমি ইসলাম স্যারের কাছ থেকে শোনা, যিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, যখন সবাই মুক্তিযুদ্ধ করছে মুস্তাক তখন কয় যে আমি হজে যাব, আমাকে ছেড়ে দেন, আমি হজে যাব। হ্যাঁ, এবং ওই সময় ওই শয়তানি, আমি বলবো শয়তানি বক্তব্য দিয়েছিল এই যে মুজিব আগে না স্বাধীনতা। আবার এটাও একটা বিতর্কে। আর শেখ হাসিনা বলতো কম উন্নয়ন, কম গণতন্ত্র, অধিক উন্নয়ন। এখন একটা চেষ্টা চলছে আমাদের মধ্যে ভেদাভেদের জন্য যে নির্বাচনটাই আগে, সংস্কার কি হবে। আমাদের বক্তব্য সংস্কার এবং নির্বাচন যৌক্তিক সময় এটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সবাই, এবং জনগণকে সম্পৃক্ত করে। কাজেই এখানে তড়িঘড়ি করে একটা প্রচেষ্টায় কিন্তু বাংলাদেশ পা দেয়নি। আমি বাংলাদেশের সকল মানুষকে, বিশেষ করে চট্টগ্রামের মানুষকে আন্তরিক অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই যে তারাও ভারতের এবং শেখ হাসিনার এবং কায়েমি স্বার্থবাদী পাতা ফাঁদে পা দেয়নি। কারণ আমাদের আইনজীবী বন্ধু সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ড যেভাবে হত্যা হয়েছে ওই ছবি দেখানো যায় না। আমরা দেখেছি গিয়ে, তার ছোট্ট মেয়ে আছে, জীবন শুরু করেছিল। তারপরে কিন্তু ভারতের মৌলবাদী হিন্দুত্বদের একটা আশা ছিল যে একটা দাঙ্গার মতো চেষ্টা হোক, কিন্তু সেটা বাংলাদেশের জনগণ আপনার অত্যন্ত নিজেদের সংবরণ করেছে। এবং আমি শেষ করে দেই, এই যে ভারতের দালাল মিডিয়াগুলো কি বলছে না বলছে, কালকে দেখলাম প্রেস ক্লাবের সামনে কোন কোন ভারতের মিডিয়ার ছবি পুরানো, এগুলো তাদের গুরুত্ব বাড়ানো হয়। আপনারা জানেন ভারতের বিখ্যাত সাংবাদিক রাবিশ কুমার এনডিটিভির বলিষ্ঠ ম্যানেজিং এডিটর ছিল। যখন এনডিটিভি নরেন্দ্র মোদীর বন্ধু গৌতম আদানি কিনে নিল 2022-এ, তখন উনি পত্রিকা ছেড়ে দিয়েছে, যেটা বাংলাদেশে বিরল। যে তুমি আদানি টিভি কিনতে পারো, রাবিশ কুমারকে কিনতে পারো। এবং সেই রাবিশ কুমারের সরাসরি বক্তব্য 2018-তে যে ভারতের জনগণ এই টিভি দেখা বন্ধ করে, তার বদলে 300 টাকা গরিব মানুষকে হেল্প করে। কাজে ভারতের মিডিয়া নিয়ে এত আমাদের টেনশনের কিছু নেই। আমাদের কাজ আমরা করি, সংস্কার প্রক্রিয়াগুলো আগাই, মানুষকে সচেতন রাখি। আর বাংলাদেশের যে মালিকদের জাগরণ হয়েছে, মালিকরা যেন ঘুমিয়ে না পড়ে।
আপনার অধিকার কারো কাছে বন্ধক দিয়েন না, সেই অধিকার আর ফিরে আসে না। ধন্যবাদ।